প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম ভয়ানক দুইটি বড় ঘটনা নিয়ে। আজকে আপনাদেরকে যে দুইটি ঘটনা শোনাবো তা অত্যন্ত ভয়ানক, তাই অনুরোধ করে বলছি আপনারা আমাদের এই ঘটনাগুলো পুরোটা শুনবেন। আপনাদেরকে প্রথম ভূতের ঘটনা শোনাবো গোপন কণ্ঠস্বর নিয়ে। কি আছে এই গোপন কণ্ঠস্বরে তার সংক্ষিপ্ত বর্ণনা আমি প্রথমে আপনাদেরকে জানাবো। রূপগঞ্জের একটা নতুন হাউজিং প্রজেক্ট লেক ভিউ গার্ডেন। জায়গাটা এখনো আধা অন্ধকার, আশেপাশে বাড়িঘর খুবই কম, তবে কিছু ফাঁকা ফ্ল্যাট রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাতে রাস্তার লাইটগুলো অনেক সময়ই বন্ধ থাকে। নাইলা নামের একটি মেয়ে এখানেই থাকে, যার বয়স মাত্র 22 বছর। মেয়েটি অনেক শান্ত স্বভাবের। তার পরিবার থাকে গ্রামে। সে পড়াশোনার সুবিধার জন্য একাই থাকতো ছোট্ট একটি ভাড়া নিয়ে। সে থাকতো 3 তলায়। জায়গাটা সুন্দর হলেই রাত নামলেই কিন্তু ভয়ানক নিস্তব্ধতা হয়ে আসতো। এখানেই ঘটতো তার সঙ্গে অদ্ভুত ঘটনা। মাঝে মধ্যেই শোনা যেত কানের কাছে অদ্ভুত কণ্ঠ। তো বন্ধুরা, শেষ পর্যন্ত নাইলার সঙ্গে ঠিক কি কি ঘটনা ঘটে বা কণ্ঠস্বরটি কার কেমন তা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো পুরোটা দেখবেন। এবার আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। ঢাকার উপকণ্ঠে রূপগঞ্জের একটা নতুন হাউজিং প্রজেক্ট লেক ভিউ গার্ডেন। জায়গাটা এখনো আধা অন্ধকার, আশেপাশে বাড়িঘর খুবই কম, কিছু ফাঁকা ফ্ল্যাট, আর রাতে রাস্তার লাইটগুলো অনেক সময়ই জ্বলে না। এখানেই থাকে নাইলা, বয়স মাত্র 22 বছর। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, একেবারে সাধারণ শান্ত স্বভাবের মেয়ে। তার পরিবার থাকে গ্রামে। পড়াশোনার সুবিধার জন্য সে একাই থাকে একটা ছোট ভাড়া বাসায়, 3 তলার শেষ ইউনিট। চারদিকে খোলা। জায়গাটা দেখতে সুন্দর হলেও রাত নামলেই ভয়ানক নিস্তব্ধ হয়ে যায়। সেদিন নাইলা হোস্টেলের গ্রুপ প্রজেক্ট শেষে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বাজে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই সে অনুভব করলো উপরের ফ্লোর 4র্থ তলা থেকে কারো পায়ের শব্দ। ধপ ধপ করে আওয়াজ আসছে, কিন্তু সমস্যা হলো ওই পুরো ফ্লোরটাই ফাঁকা। কোনো ভাড়া নেই, কোনো লাইটও নেই। ফ্লোরে না মানুষ থাকে, না নিরাপত্তার জন্য কোনো গার্ড উঠতে দেয়। হঠাৎই সে থমকে গেল। কেউ যেন ধীরে ধীরে ফিসফিস করে কিছু বলছে। এখন বাড়ি ফিরলি? নাইলা চারপাশে তাকালো। নিচে কেউ নেই, উপরে কেউ নেই। গলার স্বরটা খুব পরিষ্কার, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেন একদম তার কানের পাশেই বলা হয়েছে। সে তাড়াতাড়ি দৌড়ে নিজ বাসায় ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আবার সেই শব্দ। মানুষ দরজার ঠিক পিছনে দাঁড়িয়ে নক করলে যেমন শব্দ হয় ঠিক তেমন, কিন্তু দরজার নিচের ফাঁক দিয়ে আলো দেখল কেউ দাঁড়ায়নি। নাইলা ফোন হাতে নিয়ে দুবার ভাবলো পুলিশকে কল দেবে, কিন্তু নতুন জায়গায় থাকে বলে ভয় পাচ্ছে। তবুও ভেতরে অদ্ভুত একটা চাপা ভয়ের গন্ধ। নাইলা সাহস করে দরজার চোখ পিপল দিয়ে দেখল শূন্য। সে মোবাইল ক্যামেরা চালু করে দরজার ফুটোতে ধরে রাখলো, যেন রেকর্ড করতে পারে। স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে দরজার সামনে কেউ নেই, কিন্তু ঠিক তখনই ক্যামেরার মাইকে ভেসে এলো, দরজা খুলে দাও, আমি দেখেছি তুমি একা। নাইলা মোবাইল ফেলে দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু আশেপাশে এত ফাঁকা, তার চিৎকার কেবল দেওয়ালে লেগে ফিরে এলো। রাত প্রায় 1টা। নাইলা শুয়ে আছে, চোখ বন্ধ করতে পারছে না। হঠাৎই সে শুনল আবার সেই ধপ ধপ শব্দ। এইবার তার মাথার ঠিক ওপরে, ছাদের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। সমস্যা হলো তার বাসার উপরেই তো ফাঁকা ফ্লোর, একটা চেয়ারও নেই, একটা দরজাও বন্ধ। তার গলা শুকিয়ে গেল, যেন কেউ নিচে নেমে আসছে। সিঁড়িতে পায়ের শব্দ। ঠিক তার দরজার সামনে এসে থেমে গেল। নাইলা চোখ বন্ধ করে রইল।
শরীর জমে গেছে। হঠাৎ কেউ দরজার খুব কাছে মুখ এনে ফিসফিস করলো, তুই ভাবিস আমি যাইনি? আমি তোকে দেখছি। নাইলা ভয় পেয়ে পুলিশে কল দিল। 10 মিনিট পরে পুলিশ এসে দরজা ভেঙে ঢুকলো। কিন্তু আশ্চর্যের বিষয়, ফ্লোরের চারদিক ঘুরেও কোনো মানুষ পেল না। সিসিটিভি চেক করেও কেউ ওঠানামার ফুটেজ মিলল না। কিন্তু পুলিশের একজন অফিসার হঠাৎ বলল, তোমার দরজায় তো নক করার দাগ আছে, কেউ জোরে আঘাত করেছিল। সবাই অবাক, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনও কেউ জানতো না। নাইলার মোবাইলে যে ভিডিওটা রেকর্ড হয়েছিল সেটা পুলিশ প্লে করতে গেলে শুধু একটা শব্দ পাওয়া গেল। একটি গভীর পুরুষ কণ্ঠস্বর খুব ঠান্ডা স্বরে বলছে, এখন তোকে আরো কাছে আসতে হবে নাইলা। ভিডিওতে কোনো মানুষ নেই, কিন্তু শব্দটা পরিষ্কার। নাইলা নিঃশব্দে বসে থাকে। আরো কিছু আছে। তার মনে হচ্ছে সে মানুষটা তাকে দেখে, কিন্তু সে তাকে দেখতে পারে না। পুলিশরা দরজা বন্ধ করে নিচে নেমে যেতেই হঠাৎ পুরো ফ্লোরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। যে নিস্তব্ধতা মানুষের গায়ে কাঁটা ধরিয়ে দেয়। নাইলা চেয়ারে বসেছিল, তার হাত কাঁপছে, কিন্তু সে বুঝতে পারছে যদি আজ রাতে সে ঘুমিয়ে পড়ে তাহলে হয়তো আবার সেই কণ্ঠস্বর ফিরে আসবে। ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করলো। একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ। তুমি পুলিশ ডাকলে কেন? ভয় পেয়েছো? নাইলা ঠান্ডা হয়ে গেল। মেসেজের নিচে আরেকটা লাইন উঠে এলো, আমি তো শুধু দরজা পর্যন্তই এসেছিলাম, তুমি খুললে না। সে ফোন ফেলে দিল। পরের সকালে নাইলা নিজেই নিচে গেট অফিসে গেল। সে ভেবেছিল হয়তো কোনো অপরাধী, স্টকার বা পাগল মানুষ তাকে লক্ষ্য করেছে। গার্ড রশিদ বলল, বোন, আমরা ফুটেজ দেখেছি, গত রাতে তোমার ফ্লোরে কেউ ওঠেনি, কেউ নামেও নি। নাইলা, কিন্তু আমার দরজা তো নক করার দাগ আছে, আর আমার মোবাইল। রশিদ থামিয়ে বলল, একটা কথা, গত 3 মাসে এই ফ্লোরে থাকা 2 জন ভাড়াটিয়া মাঝরাতে ভয় পেয়ে উঠে চলে গেছে। কারো খারাপ কিছু হয়নি, কিন্তু তারা বলেছিল রাতে কারো পায়ের শব্দ হয়, কেউ নক্স করতে আসে, কিন্তু ক্যামেরায় কিছুই দেখা যায় না। নাইলা বুঝতে পারলো এটা শুধু তার সঙ্গেই ঘটছে না, আগেও কারো সাথে হয়েছে। রশিদের মুখ দেখে সে বুঝলো সে সব বলছে না। জোরাজুরি করতেই সে বলল, 4 তলার 402 নম্বর রুমটা আছে। 3 বছর আগে সেখানে এক লোক থাকতো। লোকটা বেশ চুপচাপ ছিল, মাঝরাতে সারাক্ষণ ফ্লোরে হাঁটাহাঁটি করত। একদিন হঠাৎ সে হারিয়ে যায়। মারা যায়নি, কিন্তু তার খোঁজ আর কেউ পায়নি। বাড়িওয়ালা বলে লোকটা হয়তো পালিয়ে গেছে। নাইলা ফিসফিস করে বলল, তার নাম? রশিদ মাথা নিচু করে বলল, আদিল। সবার মতে একটু অদ্ভুত ছিল, কারো সাথে কথা বলতো না, কিন্তু আপনার ফ্লোরের সিঁড়ির পাশে দেয়ালে আজও তার নাম লেখা আছে। নাইলা সিদ্ধান্ত নিল সে আজ বিকেলে নিজের ফ্লোরটা ঘুরে দেখবে, জানার চেষ্টা করবে আসলে কি হচ্ছে। বিকেল 5টায় সে সিঁড়ি দিয়ে উপরে উঠল। 3 তলা পেরিয়ে 4 তলা। ফ্লোরটা গরম, ধুলোয় ভরা। লাইট অফ। সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। সামনেই একটি দেয়াল। দেয়ালের নিচের অংশে নখের আঁচড়ের মতো করে লেখা। অক্ষরগুলো শুকনো রঙের মতো নয়, বরং যেন জোরে ঘষে ঘষে লেখা হয়েছে, একটু টুকরো টুকরো হয়ে আছে। হঠাৎ পিছনে শব্দ হলো, কেউ যেন দৌড়ে যাচ্ছে অন্ধকার ফ্লোরের এক কোণা থেকে অন্য কোণায়। নাইলা ঘুরে দাঁড়ায়। ফ্ল্যাশ লাইটের আলো সরু সাদা দেয়ালে পড়েছে, কিন্তু কোনো মানুষ নেই। তখনই অন্ধকার দিক থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর নিচু গলার শব্দ, নাইলা, দেখেছ? তুই এখন আমার ফ্লোরে উঠেছিস। নাইলা দৌড়ে নিচে নেমে গেল, শরীর কাঁপছে। সেই রাতটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত 2টার দিকে হঠাৎ তার দরজা জোরে জোরে কাঁপতে লাগলো।
কেউ দরজায় আঘাত করছে, কিন্তু দরজা কাঁপলেও নক করার শব্দ অদ্ভুত ভাবে যেন দেয়াল ভেদ করে আসছে। হঠাৎ ফোনে আবার মেসেজ, দরজা খোলো, আমি নিচে নেমে আসছি, আজ আমি তোকে দেখব। ঠিক তখন ছাদের ওপর দিয়ে একটা ভারী মানুষ দৌড়ানোর মতো শব্দ, তারপর পায়ের শব্দে থেমে গিয়ে দরজার কাছে এসে থামলো। একটি ঠান্ডা ফিসফিস, আমি আদিল। নাইলা বুঝে গেল এটা কোনো ভূত নয়, এটা কোনো অলৌকিক নয়, এটা একজন সত্যিকারের মানুষ, অথচ সে কোথায় আছে কেউ জানে না। ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু সে নাইলাকে খুঁজে পাচ্ছে। পরদিন সকালেই নাইলা পুলিশকে আবার ডাকে। দুজন অফিসার এসে তার বাসায় বসে সব শোনে। একজন বলল, এই আদিল যে 3 বছর আগে নিখোঁজ হয়েছিল তার ব্যাপারে কোনো রিপোর্ট ছিল না, মানে লোকটা ইচ্ছে করেই হারিয়ে যেতে পারে। অফিসার আরেকটা প্রশ্ন করল, মেসেজ যে নম্বর থেকে আসছে সেটা ট্রেস করা যাচ্ছে না, কিন্তু আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি। নাইলার চোখ বড় করে তাকালো। অফিসার বলল, মেসেজগুলো এসেছে তোমার ফ্লোরেই থাকা একটি সিগন্যাল বুস্টার থেকে, মানে কেউ সেই ফ্লোরে আছে। নাইলার শরীরে কাঁটা দিল। চাইলে আমাদের সাথে তুমি ওই ফ্লোরে যেতে পারো। অফিসার বলল। নাইলা ভেবেছিল যাই হোক সত্যিটা জানতে হবে। সে মাথা নেড়ে রাজি হলো। দুপুর ঠিক 3টা। তারা 3 জন 4 তলায় উঠল। ফ্লোরটা সম্পূর্ণ নীরব, শুধু বাতাসে পুরনো ধুলো মাখা গন্ধ। অফিসাররা প্রথমে 401 নম্বর রুমের দরজা টোকালো, শূন্য। তারপর 402 নম্বর রুম, যেটা এক সময় আদিলের ছিল। দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। একজন টর্চ ধরে ভিতরে ঢুকলো। রুমের ভিতর দেয়াল জুড়ে প্রচুর আঁকিবুকি। কিছু শব্দ আছে, যেখানে কিছু লেখা আছে, ওয়াচিং, তারপরে হেয়ার মি, ফুট স্টিপস। এগুলো দেখে নাইলার মনে হলো এগুলো সেই একই হাতের লেখা যেটা সে দেয়ালে দেখেছে। অফিসার গভীরে তাকিয়ে বলল, এখানে তো কেউ থাকে না। কিন্তু হঠাৎ সে থেমে গেল। মেঝের এক কোণে একটা খুব ছোট ছিদ্র দেখা গেল, যেন দেয়ালের পেছনে একটা ফাঁকা জায়গা আছে। অফিসার হাত বাড়িয়ে সেই প্যানেলটা চাপ দিতেই ঠাক, পাশের দেয়াল নড়ে গেল। দেয়ালের পেছনে ছিল একটি সরু গোপন লুকানো জায়গা, যেখানে একজন মানুষ কষ্ট করে দাঁড়াতে পারে। নাইলা শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। ওখানেই মাটিতে ছড়ানো পুরনো মোবাইল, কিছু খালি পানির বোতল, ছেঁড়া কাপড়, একটা ছোট নোটবুক। নোটবুক খুলতেই দেখা গেল ডজন ডজন পৃষ্ঠায় শুধু একটি লাইন, আমি আছি, আমি দেখছি। নাইলার বুক কাঁপতে লাগলো। পুলিশ বলল, কেউ এখানে থাকে রাতে। সে ফ্লোরের সমস্ত নীরবতা ব্যবহার করে নড়াচড়া করে, আর দরজায় নক করতেও পারে, কিন্তু দিনের বেলা সে লুকিয়ে থাকে। ঠিক তখনই দেয়ালের লুকানো খোপের অন্য পাশ থেকে একটা ক্ষীণ শব্দ এলো, এখনো আছিস? পুলিশরা টর্চ ঘুরিয়ে ধরতেই দেখা গেল লুকানোর জায়গার একদম ভেতরে কেউ দ্রুত পেছনে সরে গেল। অফিসাররা দ্রুত কাছে গিয়ে ডেকে উঠল, বের হও পুলিশ। কিন্তু কেউ বের হলো না, বরং আরেকটা শব্দ শোনা গেল, খুব দ্রুত পায়ে হেঁটে পালিয়ে যাচ্ছে। তারপর সিঁড়ির দিকে ছুটে নিচে নামছে। অফিসাররা দৌড় দিল। নাইলা থমকে দাঁড়িয়ে রইল, গলা শুকিয়ে গেছে। পুলিশরা নিচতলা পর্যন্ত দৌড়ে গেলেও কাউকে পেল না। গেটম্যান জিজ্ঞেস করল, কেউ বের হয়নি। নারী অফিসার ফিরে এসে বললেন, লোকটা খুব ভালোভাবে জায়গাটা চেনে। সে ফ্লোরের আরেকটা ভেল্ট দিয়ে নেমে গেছে, কিন্তু সে এখানেই আছে, এই বিল্ডিং এর ভেতর, যাচ্ছে না কোথাও। নাইলা দাঁড়িয়ে ঠান্ডা স্বরে বলল, তার নাম আদিল, তাই তো? অফিসার জবাব দিল, নাম যাই হোক, সে একজন স্টকার, আর তোমার ফ্লোর আর রুম মনিটর করছে অনেক দিন ধরে। পুলিশ চলে যাওয়ার কয়েক ঘন্টা পর
রাত 12টার দিকে আবার ফোন ভাইব্রেট করলো। মেসেজ। তারা ভাবছে আমাকে ধরতে পারবে, তারা তো জানেই না আমি কোথা থেকে দেখি। আরেকটা মেসেজ। তুই আমার রুমে ঢুকলি কেন নাইলা? নাইলা এবার কাঁদতে বসে গেল। হঠাৎ তার দরজার ঠিক নিচের ফাঁক দিয়ে একটা কাগজ ঠেলে ঢুকলো। সে কাগজে তুলতেই শরীর জমে গেল। তার নিজের ছবি, পেছন দিক থেকে তোলা। যখন সে 4 তলায় দাঁড়িয়ে দেয়ালে অ্যাডের লেখা দেখছিল, ছবিটার নিচে লেখা, আমি তোকে দেখছিলাম নাইলা। নাইলার ছবি দরজার নিচ দিয়ে ঢুকিয়ে যাওয়ার পর সে এতটাই আতঙ্কিত হলো যে আর ঘরের ভেতরে একা থাকতে পারছিল না। রাত 2টার দিকে সে নিচে নেমে গার্ড রশিদের কক্ষে গিয়ে বসে রইল। রশিদ চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে তাকে থেকে বলল, বোন, একটা কথা বলি, তুমি ভয় পাবেন না। নাইলা ধীরে বলল, বলুন। রশিদ মাথা নিচু করে বলল, এই বিল্ডিংয়ে কয়েকটা জায়গা আছে যেগুলো প্ল্যান ম্যাপে আছে কিন্তু বাস্তবে বন্ধ। মানে দেয়ালের আড়ালে ছোট ছোট ফাঁকা স্পেস আছে যেগুলো দিয়ে একজন মানুষ নীরবে চলাচল করতে পারে। নাইলা হতবাক হয়ে গেল। মানে সে দেয়ালের ভেতর দিয়ে হাঁটে? রশিদ ধীরে বলল, হাঁটে না, সে লুকিয়ে থাকে। দিনে কোথাও টের পাওয়া যায় না, রাতে বের হয়। এরপর রশিদ আরো ভয়ঙ্কর একটা সত্যি বলল, এই বিল্ডিংটা যখন তৈরি হচ্ছিল তখন আদিল নামের একজন শ্রমিকই প্রথম এসব গোপন মেসেজ খুঁজে পায়। তারপর সে অদ্ভুত হয়ে যায়, কারো সাথে কথা বলতো না, রাত দুপুরে হাঁটাহাঁটি করত। সে বলতো, দেয়ালের পেছনে কেউ আছে, আমি তার সাথে কথা বলি। কেউ মনোযোগ দেয়নি। একদিন সে হঠাৎ উধাও হয়ে যায়। নায়লা বুঝতে পারল আদিল এই বিল্ডিং এর ভেতরের সবচেয়ে গোপন পথ জানে, তাই সে যে কোনো জায়গা থেকে তাকে দেখতে পারে। সকালে পুলিশ আবার আসে এবং বিল্ডিং এর প্ল্যান বের করে। ইঞ্জিনিয়ার বলল, এখানে 3টি জায়গা আছে যেগুলো আসলে ছোট রক্ষণাবেক্ষণ করিডর। মানুষ ঢুকতে পারে কিন্তু সাধারণ ভাড়াটিয়া জানে না। অফিসাররা সিদ্ধান্ত নেয় সেগুলো খুঁজে দেখা হবে। প্রথমটি ছিল লিফট শ্যাফটের পাশের সরু গহ্বর। একজন পুলিশ টর্চ নিয়ে ঢুকতেই চিৎকার করে বলল, এদিকে আলো ধরুন। কেউ এখানে ছিল। ভেতরে পাওয়া গেল মোড়ানো একটি বিছানার অংশ, কিছু বাসি খাবার আর এক কোণে লাগানো একটি মোবাইল চার্জার। দেয়ালের সকেটে লাগানো, যেন কেউ রাতে এসে চার্জ দিত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, চার্জারটা এখনো উষ্ণ, মানে কিছুক্ষণ আগেই কেউ ছিল। হঠাৎ লিফটের মাথার দিক থেকে ধীরে ধীরে স্ক্র্যাচ করার শব্দ এলো। দেয়ালের পেছন থেকে কেউ নড়ছে। পুলিশ দৌড়ে উপরের তলায় উঠে গেল। নাইলাকে সিঁড়িতে থাকতে বলল, কিন্তু যেই উঠল ঠিক তখনই দেয়ালের ভেতর থেকে একটা নিচু ফিসফিস গলা, নাইলা, তুই অনেক জানতে চাস? সে কণ্ঠস্বর এত কাছে যেন কেউ নাইলার ডান কানে এসে কথা বলল, কিন্তু পেছনে কেউ নেই। নাইলা ভয় পেয়ে সিঁড়িতে বসে পড়ে, মাথা ধরে। পুলিশরা নির্দেশ দিল, পরের তদন্ত হবে এক জায়গায়, 402 নম্বর রুমের ঠিক পেছনের সেই গোপন মেসেজে। দুপুরে তারা প্যানেল খুলে ভেতরে ঢুকলো। জায়গাটা এত সরু যে একজন মানুষ কষ্ট করে হেঁটে যেতে পারে। দেয়ালে হাতের ছাপ, আঁচড় এবং অনেক পুরনো চিহ্ন। এরপর পাওয়া গেল এক ভয়ঙ্কর জিনিস, একটা ছোট কাঠের বাক্স। বাক্স খুলতেই নাইলা দেখল কয়েকটি মেয়ের ছবি, কিছু নোট এবং একটি তালিকা যেখানে কয়েকজন মেয়ের নাম কাটাকাটি করা। শেষের নামটি নাইলা। তার নামের পাশে বড় করে একটি টিক চিহ্ন। পুলিশ অবাক হয়ে বলল, এটা মানে সে আগেই তোমাকে টার্গেট করেছিল। নাইলার বুক মোচড় দিয়ে উঠল। সে কাগজটা হাতে নিয়েই দেখে তার নামের নিচে আরেকটি অদ্ভুত লেখা। হঠাৎ লুকানো জায়গার ভেতর প্রবল আওয়াজ। ঠিক তখনই গোপন প্যাসেজের গভীর দিক থেকে হঠাৎ দ্রুত পায়ে দৌড়ানোর শব্দ। এখন খুব কাছে, ঠিক পেছনে।
পুলিশেরা দ্রুত টর্চ ধরল, কিন্তু অন্ধকারের সরু পথটা হঠাৎ দুই ভাগে ভাগ হয়ে গেছে। আদিল ঠিক কোন পথ ধরে দৌড়াচ্ছে বোঝা মুশকিল। একজন অফিসার বলল, লোকটা পাগল নয়, সে খুব বুদ্ধিমান। এতদিন ধরে পুরো বিল্ডিং এর ভেতর দিয়ে চলছে গোপনে, কেউ ধরতে পারছে না। নাইলা শুধু একটি কথা বুঝলো, আদিলের লক্ষ্য সে, আর সে যে ফ্লোরেই যাক, আদিল আরেকটা গোপন পথ ধরে তাকে অনুসরণ করে। সেই রাতে বাড়ি যেতে নিষেধ করা হলো। নাইলা নিচের গার্ড রুমে কাঁথা নিয়ে ঘুমাতে গেল, রশিদও পাশে থাকলো। কিন্তু রাত যখন 3টার দিকে, নিদ্রার মধ্যে নাইলা শুনল তার মাথার কাছে কেউ ফিসফিস করছে। ঘুমাচ্ছিস? ভালোই করছো। নাইলা ঘুম ভেঙে উঠে চিৎকার করে ওঠে। চারদিকে তাকায়, রশিদ দরজার পাশে ঘুমোচ্ছে, রুমে আর কেউ নেই। তবুও তার কানের কাছে যেন উষ্ণ নিঃশ্বাসের মতো অনুভূত হলো, যেন কেউ একদম কাছে নুয়ে কথা বলছিল। পরদিন সকালে নাইলা পুলিশ আর বিল্ডিং এর ইঞ্জিনিয়ার সবাই মিলে বিল্ডিং এর মেইনটেন্সে রুমে দাঁড়িয়ে। ইঞ্জিনিয়ার একটা পুরনো নীল নকশা টেবিলের ওপর খুলে রাখলো। নকশাটাই জায়গাগুলো দেখে পুলিশদের চোখ বড় হয়ে গেল, কারণ লিফট শ্যাফট, ওয়াটার পাইপ, ইলেকট্রিক ডাক্ট আর ফায়ার সেফটি করিডর, মোটামুটি 9 থেকে 10টা সরু পথ পুরো বিল্ডিং জুড়ে সংযুক্ত। একটা পথ সরাসরি যায় 402 নম্বর রুমের পেছনে, সিঁড়ির নিচে, লিফটের মাথায়, এমনকি নাইলা রুমের দেয়ালের ঠিক পাশ দিয়ে। ইঞ্জিনিয়ার বললেন, এই পথগুলো সাধারণত বন্ধ রাখা হয়, কিন্তু পুরনো বিল্ডিং হওয়ায় কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। একজন মানুষ চাইলে কেউ টের না পেয়েও এখানে লুকিয়ে থাকতে পারে। নাইলা শিউরে উঠল, মানে সে আমার রুমের পাশেই ছিল? ইঞ্জিনিয়ার ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, খুব সম্ভবত। দুপুরবেলা পুলিশ বিশেষ টিম ডাকলো। তারা ফ্লোর ধরে সেই গোপন পথগুলোতে ঢুকে আদিলকে বের করবে। তবে আদিল এতদিন যে অদৃশ্য হয়ে থেকেছে, তার মানে সে এই গোলক ধাঁধার মতো ভেতরের পথগুলো নিজের ঘরের মতো চেনে। টিম লিডার বলল, সে পালাতে চাইলেও পারে, অথবা আরো ভয়ঙ্কর, সে হয়তো আমাদের আক্রমণও করতে পারে। কিন্তু আজ তোমরা তাকে যে করেই হোক খুঁজে বের করব। নাইলা পাশেই দাঁড়িয়ে শুনছিল, তার হাত কাঁপছে, কিন্তু এবার সে ভয় কম, রাগ বেশি, কারণ আদিল যতদিন ধরে তাকে নজরে রেখেছে, সে এটা আর চলতে দিতে পারবে না। অফিসাররা আবার 402 নম্বর রুমের পেছনের প্যাসেজ খুলল। আজ তারা সঙ্গে টর্চ, বডি ক্যাম, লাঠি এবং এক্সপেনশন লাইট নিয়ে এসেছে। করিডর এত সরু, একজন মানুষ বাঁকা হয়ে হাঁটতে হয়। নাইলা বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎই একটি অফিসার চিৎকার করে উঠল, আলো ধরুন, এখানে তাজা পায়ের ছাপ আছে। সবাই ঝুঁকে দেখল, ধুলোয় স্পষ্টভাবে একটি মানুষের পায়ের ছাপ, এবং সেটা খুবই তাজা। এক অফিসার বলল, মানে সে 1 ঘন্টারও কম সময় আগে এখানে ছিল। টিম করিডর ধরে এগোতে লাগলো। করিডর একটু পর 3 ভাগে ভাগ হয়ে গেছে, একটা ডানে, একটা বাঁয়ে আর একটা নিচের দিকে ঢালু। পুলিশ 3 ভাগে ভাগ হয়ে গেল। নিচের দিকে ঢালু পথটা পুলিশ নিজেই নিতে বলল, নাইলাকে আটকে রেখে। কিছুক্ষণের মধ্যেই তারা চমকে চিৎকার করলো, এদিকে আসুন, আমরা কিছু পেয়েছি। নাইলা দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেয়েছিল। সেই গোপন জায়গার ভেতরে পুলিশরা আলো ফেলতেই দেখা গেছে একটি ছোট বিছানার মতো জায়গা, ফ্যানহীন গরম ঘর, দেয়ালের ওপর হাত দিয়ে লেখা কয়েকটি শব্দ। আমি ওদের সাথে কথা বলি না, ওরা আমাকে বোঝে না, কিন্তু তোমাকে বুঝে, নাইলা। এটা দেখে অফিসাররা চুপ হয়ে গেল। ছেলেটা পরিষ্কারভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। আসলে সে কোনো অলৌকিক কিছুর ভিকটিম নয়, বরং এই বিল্ডিংটাই তাকে অদৃশ্য করে দিয়েছে। তারপর আরো ভয়ঙ্কর কিছু জিনিস পাওয়া গেল। একটি পুরনো ডায়েরি, যাতে লেখা ছিল,
আমি 3 বছর ধরে এখানে আছি, কেউ দেখে না আমাকে, সবাই ভাবে আমি হারিয়ে গেছি, কিন্তু আমি আছি, শুধু কথার মানুষ নাই, তবে আমি শুনি, আমি দেখি, রাতে সবাই ঘুমালে আমি হাঁটি। শেষ পাতায় আরো কিছু লেখা আছে, একটা মেয়ে এসেছে নতুন, ওর নাম নাইলা, ও আমাকে শুনতে পায়, ও আমাকে ভয় পায়, তাই ও আমার জন্য। নাইলা এ লেখা দেখে হাত ঠান্ডা হয়ে গেল। সে বুঝলো এটা কোনো খুনি বা অতিপ্রাকৃত নয়, বরং একজন মানুষের বিকৃত আসক্তি। ঠিক তখনই ডান পাশের দেয়াল কেঁপে উঠল। কেউ জোরে জোরে দৌড়াচ্ছে দেয়ালের ভেতর দিয়ে। অফিসাররা চিৎকার করলো, সে পাশের করিডর দিয়ে পালাচ্ছে, সবাই সিঁড়ির দিকে। নাইলা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল, তার নিচে দেয়ালের ভেতরে পরিষ্কার শোনা যাচ্ছে একজন মানুষের দৌড়ানো। হঠাৎ সেই ভয়ঙ্কর পরিচিত কণ্ঠস্বর, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না নাইলা। তারপর একদম তার পাশের দেয়ালটা জোরে কাঁপলো, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। পুলিশরা দৌড়ে গিয়ে তাকে ঘিরে ফেলল এবং অবশেষে আদিল ধরা পড়ল। আদিলের খেলাগুলোও সবার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। এরপর পুলিশরা আদিলকে নিয়ে গেল থানায়, আর নাইলা সেখান থেকে শিফট করে তার গ্রামের বাড়িতে আবার ফিরে গেল। এই গোপন কণ্ঠস্বরের রহস্যটা এ পর্যন্তই। ঘটনাটি এখানেই শেষ হলো। তো বন্ধুরা, আমাদের ঘটনার প্রথমটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আরেকটি ভূতের ঘটনা শোনার জন্য আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আমাদের পরের ঘটনা রয়েছে খুবই সুন্দর এবং ভয়ানক একটি ঘটনা। এই ঘটনাটি রয়েছে রাখাল পুকুরের অন্ধকার পথ নিয়ে, যার সংক্ষিপ্ত বর্ণনা আপনারা শুনবেন। এই গ্রামে ছিল পুরনো একটি কাঁচা পথ, যার নাম মানুষ রাখিয়েছিল রাখাল পুকুরের পথ। দাদির কাছে শোনা একটি ভয়ানক ঘটনা। দাদি সবসময় বলতেন, সন্ধ্যার পরে ওই পথে যাস না, ওই পথে নাকি কারো নাম ধরে ডাক দেয়। তবে আমি এসব কথাকে হাসি ঠাট্টা করে এড়িয়ে যেতাম, কিন্তু একদিন আমাকে ওই পথ ধরতেই হলো, কারণ সেখানে আমার একটি কাজ ছিল। বন্ধুরা, এই ঘটনাটি আমি আমার মতো করেই বললাম, তবে পুরো ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন এরপরে ওই পথ ধরে যেতে ঠিক কি কি ঘটনা ঘটেছিল আর কতটা ভয়ানক এই রাখাল পুকুরের পথ, তা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরোটাই দেখবেন। তো এবার আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। আমাদের গ্রামে একটা পুরনো কাঁচা পথ আছে, যেটা সবাই রাখাল পুকুরের পথ নামেই চেনে। দাদি সব সময় বলতেন, সন্ধ্যার পরে ওই পথে যাস না, ওই পথে নাকি কারো নাম ধরে ডাক দেয়। আমি এসব কথাকে হাসি ঠাট্টা করে এড়িয়ে যেতাম, কিন্তু একদিন অগত্যা সেই পথ ধরতেই হলো, কারণ আমাদের বাড়ির পিছনের জমিতে কাজ ছিল, আর শর্টকাট হিসেবে ওই পথটাই ছোট। সন্ধ্যার আলো তখন পুরোপুরি নিভে যায়নি, অন্ধকারও পুরো নামেনি। পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলাম, এই শোনো। মনে হলো খুব কাছ থেকে কেউ ডাকলো, অথচ চারপাশে কেউ নেই। আমি থেমে তাকালাম, নিঃশব্দ। শোনার ভুল বলে ভাবতেই আবার এই আরেকটু সামনে যেও না। এবার কণ্ঠস্বরটা পরিষ্কার, একটা বয়স্ক মহিলার মতো। গলার ভেতর থেকে আসা ভারী টান, যেন ঠিক মতো শ্বাস নিতে পারে না। মনে হলো দাদির গলার মতো, যেন শ্বাসকষ্ট নিয়ে কথা বলছে। পেছনে তাকাতেই দেখি কেউ নেই, কিন্তু বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। ঘাসের মাথা পর্যন্ত নড়ছে না, অথচ আমার পায়ের কাছে হাওয়া বইছে। আরেকটু এগোতেই দেখি পথের বাঁকে দাঁড়িয়ে আছে এক মহিলা, খুবই শুকনো, কঙ্কাল সার শরীর তার। শাড়িটা যেন বহু বছরের পুরনো ছেঁড়া। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু মাথা থেকে কাঁধ পর্যন্ত ভেজা ভেজা একটা ছায়ার মতো। আমি থমকে দাঁড়ালাম। মহিলা একদম নড়ছে না,
হঠাৎ সে এক পা বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু পায়ের শব্দ নেই, একটুও না। আমি পেছিয়ে আসতেই সে থেমে গিয়ে খুব আস্তে বলল, সামনে যাস না, পুকুরের ধারে আজ কেউ আছে, অন্ধকারে থাকে, দেখে না। কথাগুলো যেন গলা ছেঁড়া, শ্বাস কাঁপা। মনে হলো সে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমি ভয়ে পুকুরের পথ ছেড়ে দ্রুত পাশের ধান ক্ষেতের সরু পথ দিয়ে ফিরে এলাম। পরদিন দাদিকে সব বলতেই তিনি খুব ধীর গলায় বললেন, ওই পথে এক বুড়ি থাকতো, কারো ক্ষতি করতো না, শুধু ডাক দিয়ে সাবধান করত। শুনতাম ওই বুড়িটার নাকি আজও পথ ভুল করে মানুষকে ডাকে, যেন অন্ধকার পুকুরের পাশে কেউ না যায়। রাখাল পুকুরের পথের সেই ঘটনার পর পুরো রাতই আমার ঘুম আসেনি। ভোরে দাদি একটু অসুস্থ ছিলেন, তবুও আমাকে কাছে বসিয়ে বললেন, দেখিস, ওই পথে যে তোরে ডাক দিছে সে খারাপ না, কিন্তু যার শ্বাসে তোরে সাবধান করতে চায় সে জিনিসটা খারাপ। কথাটা শুনে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু দাদির চোখে যেন আরো অনেক কিছু ছিল যা তিনি বলতে চাইছিলেন না। পরদিন বিকেলে জমিতে পানি দিতে গেলাম। আমার জমি থেকে রাখাল পুকুরের পথটা একটু দূরেই দেখা যায়। জমিতে কাজ করতে করতে হঠাৎ নজরে পড়ল একটা লম্বা ছায়া, মানুষের মতো, কিন্তু ছায়াটা মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা। আর সেটা আস্তে আস্তে এদিকেই এগোচ্ছে। কোনো মানুষ সেখানে নেই, শুধু ছায়া। আমি চোখ ঘষিয়ে আবার তাকালাম। ছায়াটা তখন বাঁশঝাড়ের সামনে এসে দাঁড়ালো। হাওয়া নেই, আলো নেই, কিন্তু ছায়া নড়ছে, কাঁপছে, যেন আমাকে দেখছে। হঠাৎ মনে হলো সেই রাতে যে মহিলা আমাকে সাবধান করেছিল তার গলার টানা শ্বাসের আওয়াজ কানে বাজছে, ওই পথে যাস না। বাড়ি ফেরার পথে আমি ইচ্ছে করেই রাখালপুরের পথ এড়িয়ে চলছিলাম, কিন্তু পথের মাঝখানে এসে হঠাৎ আবার শুনলাম ঠিক সেই একই ডাক, গলার মধ্যে থেকে ওঠা ভেজা খসখস শব্দ। আমার বুক কেঁপে উঠল। তবে এবার ডাকটা এমন মনে হলো যেন ছুটে এসে কানের কাছে থেমে গেছে। আস্তে আস্তে বলল, আগে থাম। আমি থামতেই পেছনের দিকের লিটন কাকা চিৎকার করে উঠলেন, হেই, সামনে যাস না, ওই জমির ডান পাশে বড় গর্ত হয়েছে, কেউ দেখবি না, পড়ে যেতে পারিস। আমি অবাক, আমি তো কিছুই দেখতে পাইনি। লিটন কাকা কাঁধে কোদাল নিয়ে এগিয়ে এসে বললেন, কি হয়েছিল, তুই এমন হঠাৎ থামলি কেন? আমি কিছু বললাম না, কিন্তু আমার মাথায় ঘুরছিল, সে কি আমাকে আগে থেকেই সাবধান করে দিল? সেই রাতেই অদ্ভুত কিছু হলো। ঘুমানোর আগে জানালার পাশেই বসেছিলাম। হঠাৎ বাইরে মাটি ধীরে ধীরে চাপা পড়ার মতো একই শব্দ শোনা গেল, যেন কেউ ভেজা কাদা দিয়ে হাঁটছে। এই শব্দ রাখাল পুকুরের দিক থেকেই আসছে। আমি দাঁড়িয়ে জানালা দিয়ে তাকাতেই দেখলাম একজন মহিলা মাথা নিচু খুব ধীরে হাঁটছে, ঠিক সেই মহিলা যাকে আগের সন্ধ্যায় পথের বাঁকে দেখেছিলাম। কিন্তু এবার সে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার মুখ দেখা যায় না, কিন্তু বুক ধরফর করতে লাগলো। মহিলা আস্তে মাথা তুলেই খুব কষ্ট করে বলল, ও আসছে। তারপর এক নিমিষে ছায়ার মতো মিলিয়ে গেল। পরদিন দাদিকে সব বলতে তিনি ভীষণ ভয় পেয়ে বললেন, এটা ভালো লক্ষণ না, সাধু মানুষ বলে গেছিল। রাখাল পুকুরের পাড়ে একটা জিনিস থাকে, মানুষের চোখে পড়ে না, শুধু যারা পথ ভুলে যায় তাদের কাছে আসে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওই বুড়ি মহিলা? দাদি ফিসফিস করে বলল, ও মাটির মানুষ, কারো ক্ষতি করতো না, কিন্তু যে ও আসছে বলে গেছে সে জিনিসটা খুব পুরনো, মানুষকে ডুবায় না টানে। দাদির চোখে তখন এত ভয় যেন তিনি নিজের চোখে দেখেছেন। দাদির বলা কথাটা মাথায় ঘুরছিল, ও জিনিসটা মানুষকে ডুবায় না টানে, কিন্তু কেন, কোথায় টানে? আর সেই বুড়ি মহিলা যে আমাকে রাতের বেলায় সে সাবধান করে গেল, সে কি নিজেও কখনো ওই জিনিসটা সামনে পড়েছিল? এই প্রশ্নগুলো মাথায় রেখে দিন কেটে গেল। কিন্তু রাত নামতেই পুরো পরিবেশ অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল।
রাত তখন প্রায় 9টা। মোবাইল নিয়ে বারান্দায় বসেছিলাম। হঠাৎ টের পেলাম বাতাস একদম থেমে গেছে। গাছের পাতার কোনো নড়াচড়া নেই। মনে হলো পুরো চারপাশ থমকে গেছে। এমন সময় দূরে কোথাও থেকে খুব মন্থর শ্বাসের শব্দ মনে হলো, যেমন হু হু করে আসছে। জীবিত মানুষের শ্বাসের মতো নয়, এটা যেন কারো গলা ভিজে আছে, যেন পুকুরের কাদা থেকে কেউ শ্বাস নিচ্ছে। আমার বুক ধকধক করতে লাগলো। শব্দটা রাখাল পুকুর দিক থেকেই আসছে। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আবার সে খসখসে নারী কণ্ঠ, বের হইও না। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু গায়ের সব লোম খাড়া হয়ে গেল, কারণ শব্দটা একদম আমার কানের কাছে বলা হয়েছে। দাদির ঘরের আলো তখনও জ্বলছে। আমি ভয়ে তার ঘরে ঢুকতেই দেখি দাদি চুপচাপ বসে আছেন, চোখ বন্ধ। মনে হলো তিনি কিছু টের পাচ্ছেন। আমি বললাম, দাদি। ও আবার ডাকছে। দাদি চোখ খুলে ধীরে বললেন, আজ রাতে ওর আসার রাত, যা দেখবি ভয় পাইস না। কেউ মারা যায় না, কিন্তু যে দেখে তার মন বদলায় না। সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শুরু হলো 10টার দিকে। আমি আর দাদি একসঙ্গে বসেছিলাম। হঠাৎ জানালার সামনে দিয়ে কোনো ছায়া খুব ধীরে সরে গেল। আলো নেই, তবুও সেই ছায়াটা এত পরিষ্কার যে মনে হচ্ছিল মানুষ, কিন্তু অস্বাভাবিক লম্বা। আমি জমে গেলাম। দাদির চোখ বড় বড় হয়ে উঠল। হঠাৎ ছায়াটা থেমে জানালার ঠিক সামনে এসে দাঁড়ালো। কেউ যেন মাথা নিচু করে আমাদের ঘরের ভেতর তাকানোর চেষ্টা করছে, কিন্তু তার মুখ দেখা না গেলেও মনে হলো তার চোখ আমাদের দিকেই স্থির। দাদি ফিসফিস করে বললেন, ও আসছে। তারপর দাদির কণ্ঠ ভেঙে গেল। আমি দেখলাম দাদির ঠোঁট কাঁপছে। হঠাৎ জানালার কাছে কাদা মাখা একটা হাত ঢুকলো। হাতের আঙ্গুলগুলো লম্বা, অস্বাভাবিক বাঁকা, মানুষের হাতের মতো নয়, আর কাঁচের উপরে কাদা বেয়ে নিচে নামছে। তখনই সেই বুড়ি মহিলার গলা আবার শোনা গেল, ভেতরে থাইকো, ওর ছায়া বাইর দিও না। গলার আওয়াজ যেন চারদিক থেকে আসছে, কখনো জানালার ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে। আমি জানালার পেছনে তাকাতেই দেখলাম জানালার ওপরে সেটে থাকা কাদা ধীরে ধীরে মানুষের মুখের আকার নিচ্ছে। চোখ নেই, নাক নেই, শুধু একটা ঠোঁটের মতো কাদা ফেটে। মনে হলো সে যেন কাউকে ডাকছে, কাউকে চাইছে, অথবা কাউকে ধরে টানতে বার্তা দিচ্ছে। দাদি হঠাৎ উঠে জানালার দিকে মুখ করে বললেন, ওরে ছাড়। তারপর জানালার বাইরে থাকা ছায়াটা পেছনে সরে গেল। হাতের দাগ মিলিয়ে গেল, শ্বাসের শব্দও থেমে গেল, যেন কেউ ফিরে গেল পুকুর পাড়ের দিকে। আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম পথ জুড়ে ভেজা কাদা পড়ে আছে, যদিও বৃষ্টি হয়নি। দাদি তখন খুব ধীরে বলেছেন, ও আজ কাউরে টানতে আসে নাই, কারণ যার জন্য আসে সে এখনো রসতা ধরছে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কে কে আসছে? দাদি শুধু বললেন, ওই বাড়িরই একজন, যে বহু বছর আগে পথ ভুল কইরা হারাইছিল। দাদির শেষ কথাটা আমাকে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। এই বাড়িরই একজন, যে বহু বছর আগে পথ ভুল কইরা হারাইছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে তো কেউ নিখোঁজ হয়নি, অন্তত আমি জানতাম না। দাদি কেন এমন বললেন? তিনি কাকে বোঝাচ্ছেন? আমার মনে হলো দাদি অনেক কিছু লুকিয়ে রেখেছেন। রাত তখন প্রায় 1টা। দাদি ঘুমোতে যাওয়ার পর আমি ঘরের পুরনো কাঠের সিন্ধুকে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা পুরনো সাদা কালো ছবি পেলাম। ছবিতে 2 শিশু, একজন দাদির ছোটবেলায় আর একজন ছেলে, তার চেয়ে একটু ছোট। ছবির পেছনে লেখা আমিনউদ্দিন, 12 বছর। কিন্তু আমি তো কখনো শুনিনি দাদির কোনো ভাই ছিল। পরদিন সকালে দাদিকে ছবিটা দেখাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, ওইটা আমার ভাই আমিন। রাখাল পুকুরের পথ দিয়া সন্ধ্যার পরে গিয়েছিল, আর ফেরত আসেনি। আমি হতবাক। দাদি ধীরে বললেন, ও মরে যায়নি, ওকেই টানছিল ওই জিনিসটা। কেউ দেখে নাই, শুধু কাদার দাগ পাইছিল।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে যে রাতে জানালায় ছায়া দেখা যাচ্ছিল সেটা কি? দাদি মাথা নাড়লেন, না, ওটা না, ওটা খুব পুরনো একটা জিনিস, যারা হারায় তাদের পথ চেনে। আমি আরো অবাক হয়ে বললাম, তাহলে যে আসছে সে কে? দাদি নিঃশব্দে বললেন, আমার ভাই। অনেক সময় ওকে দেখতে পায় মানুষ, কেউ কেউ আবার ওর ছায়া দেখে। ও ফিরে আসতে চায়, কিন্তু ওই জিনিসটা যেটা জানালায় ছিল ওরেও ছাড়ে না। কথাটা শোনার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সন্ধ্যার পর বাইরে হালকা কুয়াশা নেমে এলো। দাদির কথাগুলো মাথায় ঘুরছে। তার ভাই এখনো ঘুরে বেড়ায়। ওই অদ্ভুত কাদা মানুষ কি তাকে আটকে রেখেছে? মনে ভয় লাগলেও আমি বারান্দায় দাঁড়ালাম। দূর থেকে রাখাল পুকুর দিকটা অদ্ভুত ভাবে অন্ধকার। অন্ধকারের ভেতর দিয়ে হঠাৎ একটা ছায়া নড়ল। এই প্রথমবার আমি সেই ছায়াকে স্পষ্ট দেখলাম। একটা ছেলের ছায়া, ছোট গরম, বয়স 12 থেকে 13 বছর। সে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, আমার দিকে তাকিয়ে। আমি কাঁপা গলায় বললাম, আমিন। ছায়াটা একটু এগিয়ে এলো, কিন্তু মুখ নেই, শুধু শরীরের অবয়ব। তখনই ভারী শ্বাসের সেই অস্বাভাবিক শব্দ, পেছন দিক থেকে নয়, ঠিক সেই ছায়ার পাশ থেকে। ছেলেটা ছায়ার মতো কাঁপতে লাগলো, তার হাতে কাদা জমে আছে। আমি বুঝে গেলাম সে সেই আমিন নয়, বরং আমিন যারা টেনে নিয়ে গেছে তার ছায়ার মতো হয়ে আছে। ঠিক তখনই পথের পাশে পুকুরের দিক থেকে একটা লম্বা কাদা লেপা আঙুল বেরিয়ে এলো, ধীরে ধীরে। তারপর তৃতীয় একটা হাত, বিরাট, অস্বাভাবিক, যা কোনো মানুষের নয়। হাতটা সেই ছেলের ছায়ার কাঁধে টানতে লাগলো। ছায়াটা কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি ভয়ে দাঁড়িয়ে থাকতেই আবার সেই বুড়ি মহিলার গলা, দৌড় বেটা, ওরে দেখতে দিও না, পেছনে চাও না। তার গলা কেমন যেন দূর থেকে আসছে, কিন্তু হাড় হিম করা শক্তি আছে। আমি আর পেছনে তাকাইনি। বাড়ির দরজা খুলে দাদি আমাকে টেনে ভেতরে নিলেন। তিনি বললেন, আজ এই রাতে আমিন বাইর হয়েছিল, কিন্তু সে জিনিসটা ওকেই আবার টানছে। আমি কাঁপা গলায় বললাম, দাদি, আমিন কি কখনো ফিরে আসবে? দাদি চোখে জল নিয়ে বললেন, ও বেঁচে আছে, কেউ মরে নাই, কিন্তু সে মুক্ত না। ওর ছায়া, ওর পথ, সব টানতেছে ওই কাদা জিনিস। তারপর দাদি একদম নিচু গলায় বললেন, ওই জিনিসটা আবার আসবে, আর তখন তোদের কেউ একজনকে দেখে নিতে চাই। এই ঘটনার পর দাদি পুরো রাত জেগেছিলেন। আমি দেখলাম তার চোখ লাল, কিন্তু মুখে অদ্ভুত এক দৃঢ়তা। তিনি যেন কিছু ঠিক করে রেখেছেন। সকাল হতেই বললেন, আজ রাতে শেষবারের মতো চেষ্টা করব। আমিনের ছায়া যদি আবার আসে, তাহলে ওর ফেরানোর রাস্তা আমি জানি। আমি বিস্মিত, দাদি কি সত্যিই জানেন? দুপুরের দাদি তার পুরনো সিন্দুক খুলে একটা ছোট পাত্র বের করলেন, সরিষা, লবণ আর হলুদ মিশ্রিত কাদার মতো কিছু। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? দাদি ধীরে বললেন, মাটির দরজা খুলবার জিনিস। ওরাই শিখাইছিল, যেদিন আমিন হারাইল, যদি কখনো ফিরে আসে দরজা খুলে দিতে হইব। আমি কেঁপে উঠলাম, কোন ওরা, কোন দরজা? দাদি শুধু বললেন, পুকুরের পাড়ে একটা দরজা আছে, যেখানে হারানো ছায়ারা থাকে। সন্ধ্যা নামার সাথে সাথেই আগের মতো বাতাস থেমে গেল, গাছের পাতাও নড়ছে না। আমি আর দাদি একসাথে রাখাল পুকুরের পথ দিকে যাত্রা করলাম। দাদির হাতে সেই মাটির পাত্র। পুরো পথ জুড়ে অদ্ভুত নীরবতা, শুধু দূর থেকে মাঝে মাঝে একটা হিমেল হাওয়া, সেই ভয়ানক ভেজা শ্বাসের শব্দ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমরা পুকুরের ঠিক ধারে এসে থামলাম। সেখানে পথের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে ছায়া ছেলেটি। অবয়ব ছোট, বয়স মাত্র 12 থেকে 13 বছরের মতো, ঠিক আমিন উদ্দিনের মতো। দাদি কাঁপা গলায় বললেন, আমিন। ছায়াটা ধীরে মাথা তুলল। তারপরে মাটিতে ছড়িয়ে থাকা কাদা যেন নিজে নিজে গড়ে উঠল। কাদা নদীর মতো সরে গিয়ে পুকুরের এক পাশে জমে এক অদ্ভুত আকার নিল, যেন একটা দরজা, মাটির দরজা।
হঠাৎ দরজার ফাঁক থেকে অদৃশ্য ঠান্ডা বাতাস বের হলো। এরপর একটা বিশ্রী লম্বা কাদা লেপা আঙুল বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে পুরো হাতের আঙ্গুলগুলো বাঁকানো, কাদা ঝরছে টুপটাপ করে। সেই হাত ছেলেটির ছায়ার কাঁধে ধরে আবার তাকে টানতে লাগলো। ছায়া দুলতে লাগলো, মনে হচ্ছিল সে আমাদের দিকে তাকিয়ে আছে। দাদি চিৎকার করে বললেন, ওরে ছায়রা দে, ও আমার ভাই। তারপর দাদি দ্রুত সেই মাটির মিশ্রণ ছিটিয়ে দিলেন দরজার পাশে। এক মুহূর্তে পুরো বাতাস ভারী হয়ে গেল। মাটির দরজা কেঁপে উঠল। একটা ঘৃণ্য শব্দ। মাটির মিশ্রণ দরজায় পড়তেই সেই কাদা হাত হঠাৎ ছায়াটিকে ছেড়ে দিল। হাতটা কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। ছেলেটির ছায়া কিছুক্ষণ স্থির থাকলো, তারপর ধীরে ধীরে দাদির দিকে ঘুরে তাকালো। দাদি কাঁদতে কাঁদতে বললেন, আমিন, বাপ আমার, বাড়ি চল। ছায়াটা ধীরে হাত তুলল, যেন দাদির গাল ছোঁয়ার চেষ্টা করলো। ঠিক তখনই মাটির দরজা পেছন থেকে গর্জে উঠল, অনেকগুলো ভেজা কণ্ঠের মতো। একটা নয়, অনেকগুলো। দাদির ভাইয়ের ছায়া এক ঝটকায় পিছনে টেনে নেওয়া হলো। কোনো চিৎকার নেই, শুধু কাদা ছিটকে উঠল। মাটির দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। সব আবার নীরব। পুকুর, পথ, বাতাস সব আগের মতো। দাদির হাঁটু গেড়ে পড়ে গেলেন। আমি তাকে ধরে উঠলাম। তিনি শুধু এতটুকু বললেন, ও বেঁচে আছে, কিন্তু আজও মুক্ত না। ও যতদিন টান থেকে বের হইতে না পারে, পুকুর পাড়ের পথ ছায়ায় ভরা থাকবেই। তারপর দাদি আমার হাত ধরে খুব আস্তে বললেন, কেউ মারা যায় না বাবা, কিন্তু কেউ কেউ আর পুরোপুরি ফিরে আসতে পারে না। রাখাল পুকুরের পাড়ে সেদিন রাতটা যেন স্তব্ধ হয়ে গেছিল। হাওয়া নেই, পোকামাকড়ের শব্দ নেই, এমনকি পাতার খসখসও নেই। যেন পুরো গ্রামটাই শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, রাখাল পুকুরের অন্ধকার পথের এই ঘটনাটি এ পর্যন্তই শেষ হয়। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটু কষ্ট করে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের প্রত্যেকটি এপিসোড প্রতিবারই দেখার জন্য আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। এমন ভয়ানক ঘটনা যদি আপনারা আরো শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন। প্রতিটি এপিসোড মনোযোগ সহকারে শুনবেন। আজকে এ পর্যন্তই, পরের এপিসোডে দেখা হবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।